স্বাগতম আপনাদের হোক গল্পতে। আজ আমরা নিয়ে এসেছি এক অদ্ভুত আর শিহরণ জাগানো রহস্যের কাহিনী। একটি নিরীহ পুরনো গ্রামের ডাকবাক্স, যেটি বছরের পর বছর কারো নজর কাড়েনি, কিন্তু হঠাৎ করেই সেখানে দেখা মেলে কিছু অদ্ভুত চিঠিগুলিতে লেখা আছে অচেনা নাম, অদ্ভুত শব্দ, আর তার গায়ে লেগে আছে শুকনো রক্তের দাগ। সবচেয়ে ভয়ের বিষয়, এই চিঠিগুলো কখনো পাঠানো হয়নি, অথচ প্রতি সপ্তাহে নতুন চিঠি এসে জমা হচ্ছে। গ্রামের মানুষরা ভাবে এ কি কোনো অভিশাপ, নাকি অতীতের কোনো অমীমাংসিত অপরাধের সাক্ষ্য। ডাকবাক্সটার ভেতরে লুকিয়ে আছে কেমন অন্ধকার সত্য। আজকের গল্পে আমরা খুঁজে বের করার চেষ্টা করব সেই রহস্য। চলুন ডুবে যাই গ্রামের ডাকবাক্সের রহস্যের ভয়ানক অচেনা অন্ধকারে। গ্রামের রাস্তার এক কোণে কাঁকড় পাথরে মোড়া পথের পাশে আজও দাঁড়িয়ে আছে একটি মরচে ধরা লাল রঙের ডাকবাক্স। সেই ডাকবাক্সের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে শ্যাওলা আর শুকনো লতাগুল্ম। গ্রামের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কেউই আর ডাকবাক্স ব্যবহার করে না। ফোন আছে, ইন্টারনেট আছে, বার্তা পৌঁছানোর জন্য কত পথ খুলে গেছে। ফলে সেই ডাকবাক্সটা বহুদিন ধরে কেবল এক অচল, ভুলে যাওয়া জিনিসের মতো দাঁড়িয়েছিল। কেবল গ্রামে কিছু বয়স্ক মানুষ মাঝে মাঝে গল্প করতে করতে বলে উঠত, ওই বাক্সটার ভেতরে এখনো নাকি কেউ চিঠি ফেলে যায়। কিন্তু এই গল্পকে কেউ আর গুরুত্ব দেয় না। সবকিছুই বদলে গেল এক বর্ষার বিকেলে। সেদিন আকাশ কালো করে বৃষ্টি নেমেছিল টানা 5-6 ঘন্টা ধরে। গ্রামের মাটির রাস্তা কর্দমাক্ত, আর খালের জল উপচে উঠছিল মাঠে। সেই সন্ধ্যায় গ্রামের স্কুল শিক্ষক অচিন্ত্যবাবু বাজার থেকে ফেরার পথে ডাকবাক্সটার কাছে হঠাৎ থেমে গেলেন। তিনি লক্ষ্য করলেন ডাকবাক্সের মুখটা আধ খোলা, আর ভেতর থেকে যেন কিছু সাদা কাগজ উকি দিচ্ছে। কৌতূহলী হয়ে তিনি হাত বাড়িয়ে একটা কাগজ টেনে বের করলেন। ভিজে কাগজে কালির দাগ ছড়িয়ে গেছে, কিন্তু বড় বড় হরফে লেখা কিছু শব্দ এখনো পড়া যাচ্ছিল। রক্তের ঋণ শোধ না হলেও মৃত্যু আসবে। অচিন্ত্যবাবুর শরীরের ভিতর দিয়ে কাঁপুনি বয়ে গেল। তিনি চিঠিটা মুঠোয় নিয়ে দ্রুত বাড়ির পথে হাঁটতে লাগলেন। বাড়িতে এসে মাটির প্রদীপের আলোয় যখন ভালো করে চিঠিটা পড়লেন, তখন দেখলেন চিঠির শেষ লাইনে এক নাম লেখা আছে, প্রণব। গ্রামের মানুষজনের কাছে প্রণব নামটা অচেনা নয়, কারণ প্রণব এই গ্রামে প্রায় 20 বছর আগে খুন হয়েছিল। সেই হত্যাকাণ্ড নিয়ে তখন ভীষণ হইচই হয়েছিল, কিন্তু আসল খুনি কে তা কখনো প্রমাণিত হয়নি। সবাই ভেবেছিল সময়ের সাথে সাথে প্রণবের নাম ও স্মৃতি হারিয়ে গেছে, অথচ এই চিঠি যেন পুরনো ক্ষতকে আবার নতুন করে রক্তাক্ত করে তুলল। অচিন্ত্যবাবু প্রথমে ভেবেছিলেন বিষয়টিকে হয়তো কাকতালীয় ঘটনা বলা যায়, হয়তো কোনো দুষ্টু ছেলে গ্রামের পুরনো ঘটনাকে টেনে এনে ভয় দেখাতে চাইছে। কিন্তু পরদিন সকালে আবার সেই ডাকবাক্সে গেলেন তিনি। অবিশ্বাস্য হলেও সত্যি, ডাকবাক্সের ভেতরে আরও 3টি চিঠি পড়েছিল। প্রতিটা চিঠি আলাদা খামে, কিন্তু সবকটিতেই একই ধরনের বার্তা। রক্তমাখা ঋণ শোধ না হলে মৃত্যু অবধারিত।
এর মধ্যে একটি চিঠির কিনারায় শুকনো রক্তের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। অচিন্ত্যবাবু চিঠিগুলো নিয়ে গেলেন গ্রামের মোড়ে, যেখানে প্রতিদিন সন্ধ্যায় বৃদ্ধরা পিঁড়ি পেতে বসেন। সবাই মিলে চিঠি পড়ে শিউরে উঠল। কেউ বলল এটা প্রণবের আত্মার প্রতিশোধ, কেউ বলল অবশ্যই গ্রামের কোনো শত্রু এসব করছে। কিন্তু কথার ফাঁকে এক বৃদ্ধ চুপচাপ বলে উঠলেন, প্রণবের খুনের মামলাটা এখনো মিটল না। হয়তো এই চিঠিগুলোই সেই সত্যিটাকে আমাদের সামনে আনবে। গ্রামের মানুষজন হঠাৎ করেই অস্থির হয়ে উঠল। কেউ আর ডাকবাক্সটার কাছে একা যেতে চাইল না। অচিন্ত্যবাবুর মনে প্রশ্ন ঘুরতে লাগলো, এই চিঠিগুলো আসছে কোথা থেকে? কে লিখছে এগুলো? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, প্রণবের হত্যার আসল রহস্য কি আবার সামনে ফিরে আসছে? ডাকবাক্সটা গ্রামের প্রায় অর্ধ শতাব্দীর পুরনো ইতিহাস বহন করে দাঁড়িয়ে আছে। দেখতে সাদামাটা এক লাল রঙের লোহার বাক্স, কিন্তু এত বছর ধরে রোদ বৃষ্টি ঝড়ে তার শরীর ক্ষয়ে ক্ষয়ে এখন জংধরা বাদামি হয়ে গেছে। একসময় গ্রামের মানুষজন ভোরে উঠে বাজার যেতেই প্রথমে দৃষ্টি যেত ওই ডাকবাক্সটার দিকে, কোনো চিঠি এসেছে কিনা, দূর দেশে থাকা প্রিয়জন কোনো খোঁজ পাঠিয়েছে কিনা। সেই আশায় গ্রামের মানুষ সারি দিয়ে দাঁড়াতো। গ্রামের ডাকপিয়ন তখন ছিল গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তার কাঁধের ঝোলাই ছিল খবরের ভাণ্ডার। সেই দিনগুলোর প্রাণকেন্দ্র ছিল এই বাক্সটা। কিন্তু সময় বদলেছে। টেলিফোন, মোবাইল, ইন্টারনেট সবই এসে একে একে মানুষকে চিঠির অপেক্ষার যন্ত্রণা থেকে মুক্ত করেছে। এখন আর কেউ এই ডাকবাক্সটার দিকে তাকায়ও না। বাক্সটা যেন দাঁড়িয়ে আছে একা, ধুলোয় ঢাকা, শ্যাওলা জমা, যেন সময়ের দাগ বয়ে বেড়াচ্ছে। তবুও অদ্ভুতভাবে ওটা এখনো টিকে আছে, ভাঙেনি, হারিয়ে যায়নি। গ্রামের মানুষ যদিও আর চিঠির জন্য অপেক্ষা করে না, তবু বাক্সটা গ্রামটার ইতিহাসের এক নীরব সাক্ষী। আমি অনির্বাণ, শহর থেকে এসেছি, গল্প লিখি, রহস্যময় ঘটনার পিছনে দৌড়াই। বন্ধুর আমন্ত্রণে এই গ্রামে আসা, আর আসার পর প্রথম দিনই শুনলাম এই ডাকবাক্স নিয়ে নানা কথা। প্রথমে মনে হয়েছিল লোকজন মজা করছে, কিন্তু সন্ধেবেলায় এক বৃদ্ধ আমাকে একপাশে ডেকে নিয়ে গেলেন। চার চোখ দুটি কুচকানো, অথচ ভিতরে যেন এক অদ্ভুত ভয়ের ছাপ। তিনি ফিসফিস করে বললেন, বাবু, ওই বাক্সটা কিন্তু এখনো খালি থাকে না। মাঝে মাঝে সকালে দেখা যায় ভেতরে একটা দুটো চিঠি পড়ে আছে, অথচ গ্রামের কেউই পাঠায়নি। তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো, চিঠিগুলোতে লাল দাগ থাকে, অনেকটা রক্তের মতো। কথাটা শুনে আমি এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেলাম। বুকের ভিতর অজান্তেই একটা শিরশিরে শীতলতা নেমে এলো। আমি লেখক মানুষ, রহস্য আমাকে টানে, তবুও এমন ভয়ঙ্কর বর্ণনা শুনে ভেতরে ভেতরে কেমন একটা অস্বস্তি হচ্ছিল। আমি বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, আপনি কি কখনো নিজের চোখে দেখেছেন? বৃদ্ধ মাথা নাড়লেন ধীরে ধীরে। হ্যাঁ বাবু, একবার নয়, দুবার নয়, বেশ কয়েকবার দেখেছি। শুধু আমি না, গ্রামের আরো কয়েকজনও দেখেছে। কিন্তু আমরা কেউই ওই চিঠি নিয়ে হাত দিই না, কারণ যেদিন কেউ ওই চিঠি হাতে তুলেছে সেদিন থেকেই অদ্ভুত কিছু ঘটছে। কেউ অসুস্থ হয়ে পড়েছে,
কেউ ঘরছাড়া হয়েছে, কেউ আবার কথাটা শেষ না করেই বৃদ্ধ থেমে গেলেন। তার চোখ দুটো কেঁপে উঠল, যেন কোনো অশুভ স্মৃতি তাকে আবার গ্রাস করল। আমি গভীর মনোযোগে শুনছিলাম। লেখক সত্তা আমার মাথার ভিতরে তীব্র আলোড়ন তুলল। এটা নিছক গুজব নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো অজানা ঘটনা লুকিয়ে আছে। আমি স্থির করলাম এই রহস্যের মূল পর্যন্ত আমি যাবই। তাই বৃদ্ধকে বললাম, আমি কাল রাতেই ওই ডাক বাক্সটার পাশে বসে থাকব। যদি সত্যি কিছু ঘটে আমি তা নিজে চোখে দেখব। আমার কথা শুনে বৃদ্ধ হঠাৎ আমার হাত শক্ত করে চেপে ধরলেন। তার চোখে আতঙ্কের ছাপ আরো গভীর হলো। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, না বাবু, ও কাজটা করো না। ওটা মানুষের জন্য নয়। রাতটা যতই সাধারণ মনে হোক, ওই বাক্সটা ছায়ায় দাঁড়ালে মানুষের শরীর কেঁপে ওঠে। আমি জানি না ওর ভেতর কি শক্তি আছে, কিন্তু যা আছে সেটা শুভ নয়। আমি হেসে ফেললাম। ভয় আমাকে টানে না, বরং রহস্য আমাকে লেখার রসদ দেয়। তবুও বৃদ্ধের চোখের ভয় আমাকে কিছুটা নাড়া দিল। মনে হলো এই গ্রামটা বোধহয় কোনো দুঃস্বপ্নের ছায়া বহন করছে, যা এখনো মুছে যায়নি। ডাকবাক্সটার ভেতরে থাকা চিঠিটা হাতে নিয়ে অনির্বাণ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। কাগজটা পুরনো, ধুলো ধূসর হয়ে গেছে, আর অক্ষরগুলো যেন কালির কালোয় নয়, বরং রক্তের দাগে লেখা। অদ্ভুত এক ধাতব গন্ধ ভেসে আসছিল কাগজের ভাঁজ থেকে, যেটা নিঃসন্দেহে শুকিয়ে যাওয়া রক্তের। অক্ষরগুলো বাঁকা, তাড়াহুড়োই লেখা মনে হয়, যেন লেখক শেষ মুহূর্তে ভয়ে কাঁপতে কাঁপতে কলম চালিয়েছে। প্রথম লাইন পড়তে গিয়েই তার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি জানি তারা আমাকে আর বাঁচতে দেবে না। এই চিঠি যদি কখনো কারো হাতে পড়ে, তবে বুঝতে হবে আমি সত্যিই শেষ হয়ে গেছি। এরপর কয়েকটা লাইন অস্পষ্ট, কালি ছড়িয়ে গিয়েছে, কিন্তু যেখানে লেখা আছে সেখানে স্পষ্টভাবে মৃত্যু ভয়ের ছাপ। চিঠির নিচে নাম নেই, শুধু একটা চিহ্ন আঁকা আছে, একটা বৃত্ত, যার মধ্যে ত্রিভুজ, আর তার ভেতরে একটা ছোট্ট বিন্দু। অনির্বাণ আঁকাটি দেখে চমকে উঠলেন, কারণ এই প্রতীকটা তিনি আগে কোথাও দেখেছেন। মাথার ভেতর ঝাপসা হয়ে গেল। মনে পড়ছে, অথচ পুরোপুরি মনে করতে পারছেন না। চিঠিটা ভাঁজ করে আবার খামে রাখতে গিয়ে তিনি টের পেলেন ডাকবাক্সের ভেতরে আরেকটা কাগজ রয়েছে। সেটা টেনে বের করতেই বোঝা গেল এটা কোনো সরকারি বা ব্যক্তিগত চিঠি নয়, বরং পুরনো একটা নোটবুকের পৃষ্ঠা ছিঁড়ে লেখা। তাতে লেখা, যদি সত্যি জানতে চাও, ডাকবাক্স খুঁজো রাত 12টার সময়। দিনের আলোয় কিছুই মিলবে না। এই লাইনটা পড়তেই তার গায়ে কাঁটা দিল। কে লিখল এই নির্দেশ? আর রাত 12টার সময়ই বা কেন? ডাকবাক্সের ভেতরে কি এমন লুকোনো আছে যা দিনের বেলায় ধরা পড়ে না? ভেতরে ভেতরে একটা অস্বস্তি বোধ হচ্ছিল। তবুও কৌতূহলটা এমনভাবে চেপে ধরল যে তিনি ঠিক করলেন আজ রাতেই এর উত্তর খুঁজবেন। কিন্তু বাড়ি ফিরে আসার পর থেকে একটা অদ্ভুত অস্থিরতা ঘিরে রইল। জানালার বাইরে গ্রামের সরু রাস্তা, দূরে কুয়াশার ভেতর থেকে দেখা যায় গাছের সারি, মাঝে মাঝে কুকুরের চিৎকার শোনা যায়। মনে হচ্ছিল কেউ যেন দূরে কোথাও দাঁড়িয়ে তার বাড়ির দিকেই তাকিয়ে আছে।
ডাকবাক্সটার রক্তমাখা চিঠি আর সেই প্রতীকের আঁকাটা চোখে ভাসতে থাকলো। মনে হচ্ছিল বুকের ভেতরটা ধপধপ করছে আর পায়ের তলার মাটি যেন টলছে। তবু সাহস সঞ্চয় করে তিনি ঠিক করলেন রাত 12টায় আবার সেই ডাকবাক্সের সামনে দাঁড়াবেন। সন্ধ্যা নামতেই গ্রামটা যেন হঠাৎ করে বদলে গেল। দিনের ব্যস্ততা, গরুর গাড়ির টুংটাং শব্দ, কাঁচা রাস্তার ধুলোমাখা কোলাহল সব যেন মিলিয়ে গেল এক অচেনা নীরবতায়। আকাশে ফিকে চাঁদের আলো উঠেছে, দূরে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে সেই আলো ছড়িয়ে পড়েছে গ্রামের ভেতরে। কাক ডাকার শব্দও থেমে গেছে, যেন চারপাশের সব প্রাণীও চুপ করে আছে। অনির্বাণ ডাকবাক্সটার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল, আর তার বুকের ভেতর অজানা এক শীতলতা ছড়িয়ে পড়ছিল। মনে হচ্ছিল সেই বাক্সটার ভিতরে যেন কোনো এক অদ্ভুত শক্তি লুকিয়ে আছে, যেটা মানুষকে অকারণে ভয়ের মধ্যে ডুবিয়ে দেয়। বাড়ি ফিরে গিয়ে অনির্বাণ স্নান সেরে খাওয়া দাওয়া শেষ করল। তারপরও তার মাথা থেকে ডাকবাক্সের দৃশ্যটা সরছিল না। সে বারবার মনে মনে ভাবছিল, এতগুলো পুরনো রক্তমাখা চিঠি এলো কোথা থেকে? এগুলো কাকে লেখা হয়েছিল আর পাঠানো হয়নি কেন? কোনো খুন বা অঘটনের সঙ্গে যুক্ত কিনা এই প্রশ্নগুলো তার চিন্তাকে আরও গভীর করে তুলছিল। বিছানায় শুয়ে থাকলেও তার চোখে ঘুম আসছিল না। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকছিল। সেই আলোয় যেন ডাকবাক্সটার ভৌতিক রূপ আরও স্পষ্ট হয়ে উঠছিল তার কল্পনায়। হঠাৎ করেই তার কানে একটা শব্দ এলো, টক টক টক, যেন কেউ খুব ধীরে ধীরে কাঠের উপর আঙুল ঠুকছে। শব্দটা বাইরে থেকে আসছিল, সরাসরি সেই ডাকবাক্সটার দিক থেকেই। অনির্বাণের গা শিরশির করে উঠল, গা বেয়ে ঠান্ডা ঘাম নেমে এলো। কিন্তু কৌতূহল তাকে স্থির থাকতে দিল না। সে উঠে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। অন্ধকারে ডাকবাক্সটা অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছিল সেটার ঢাকনা নড়ছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। অনির্বাণ চোখ কচলালো, ভেবেছিল হয়তো ভুল দেখছে, কিন্তু না, আবারও একই শব্দ, টক টক টক। এবার সে আর দেরি করল না, মশালটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলো। রাতের নিস্তব্ধতা এতটা ভারী হয়ে উঠেছিল যে নিজের পায়ের শব্দকেই ভুতুড়ে মনে হচ্ছিল। ডাকবাক্সটার কাছে পৌঁছে সে দাঁড়িয়ে গেল। বুকের ভেতর তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল আর হাত কাঁপছিল। ধীরে ধীরে সে হাত বাড়িয়ে বাক্সটার ঢাকনা ঠেলে খুলল। ভেতরে ঝাপট দিয়ে একটা সাদা কাগজ মাটিতে পড়ে গেল। মশালের আলোয় অনির্বাণ কাগজটা তুলল। খোলা হলে দেখা গেল কাগজে মাত্র এক লাইন লেখা, তুমি সত্যিটা জানলে বাঁচবে না। অনির্বাণের বুকের ভেতর যেন বজ্রাঘাত হলো। কে লিখলো এটা? আবার কিভাবে এটা বাক্সের মধ্যে এলো? তার মনে হচ্ছিল কেউ যেন অন্ধকারে দাঁড়িয়ে তাকে দেখছে। হঠাৎ করে চারপাশের বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে শো শো হাওয়া বয়ে গেল। অনির্বাণ কাগজটা শক্ত করে মুঠোয় চেপে ধরে বাড়ির দিকে দৌড় দিল। রাত গভীর হয়ে এসেছিল। গ্রামের অন্ধকার যেন আরো ঘন হয়ে চারপাশে বসে পড়েছে। ভিটের পাশে বড় অসত্য গাছের নিচে ঝিঝি পোকার ডাক যেন এক অদ্ভুত ছন্দে কানে বাজছিল। সেই নিস্তব্ধতার মধ্যে হঠাৎ
ভোলা ডাক পিয়নের কথাগুলো মনের ভেতর কেমন করে যেন প্রতিধ্বনির মতো ঘুরছিল। ওই ডাক বাক্সটা খোলা থাকলেও ওতে কোনো কাজের চিঠি থাকে না। ওতে যা থাকে তা শুধু সর্বনাশ ডেকে আনে। কথাটা বারবার মনে পড়তেই শরীরে এক অদ্ভুত ঠান্ডা শিহরণ বয়ে গেল। অনির্বাণ নিজের কক্ষে বসে সেই চিঠির কথা ভাবছিল। পুরনো কাগজ, লাল রঙে দাগ কাটা অক্ষর আর সেই অসমাপ্ত বাক্যগুলো সব মিলিয়ে মনে হচ্ছিল এ যেন এক রহস্যময় ফাঁদ। কে লিখেছিল সেসব চিঠি, আর কেনই বা ডাক বাক্সে রেখে গেল? গ্রামের কেউ কি জানে এই অদ্ভুত ঘটনার আড়ালে কি লুকিয়ে আছে, নাকি সবটাই কোনো ভুল বোঝাবুঝি? এসব প্রশ্নের জবাব খুঁজে পাচ্ছিল না সে, কিন্তু জানতো কৌতূহল না মেটানো পর্যন্ত শান্তি নেই। রাত তখন প্রায় 11টা। হঠাৎ জানালার পাশে টুপ করে কিছু পড়া শব্দ হলো। অনির্বাণ চমকে উঠল। পর্দা সরিয়ে তাকাতেই দেখল একটা মচমচে পুরনো খাম জানালার সিলের উপর পড়ে আছে। কি যে রেখে গেল কিছুই বোঝা গেল না। খামের গায়ে লেখা আছে শুধু তার নাম, অনির্বাণ, কিন্তু লেখার ধরনটা ভয়ঙ্করভাবে কাঁপা কাঁপা, যেন কোনো আতঙ্কগ্রস্ত হাতেই লেখা হয়েছে। তার বুক ধড়ফড় করতে লাগলো। হাত কাঁপতে কাঁপতে খাম খুলল। ভেতরে একটা মাত্র কাগজ, তাতেও সেই রক্তমাখা দাগের মতো দাগ, আর লেখা মাত্র 2টি লাইন। আগামী পূর্ণিমার রাতে ডাকবাক্সটা খুলো, তবেই জানবে সত্যিটা। দেরি করলে হয়তো আর সুযোগ পাবে না। চিঠিটা পড়ে অনির্বাণ যেন জমে গেল। কারা এসব করছে, কেন করছে, আর পূর্ণিমার রাতেই বা কি ঘটবে? মনে হচ্ছিল গোটা গ্রামটাই যেন এক অদৃশ্য জালে আটকে গেছে, যার সুতোয় ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে সেও। পূর্ণিমার রাত যেন আস্তে আস্তে এগিয়ে আসছে, আর সেই সঙ্গে গ্রামে এক অদ্ভুত অস্বস্তির ছায়া নেমে আসছে। দিনের বেলাতেই বোঝা যাচ্ছিল মানুষজনের চোখে মুখে এক অজানা ভয় ঘোরাফেরা করছে। কাজকর্ম সেরে সবাই সন্ধ্যা নামতেই বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছিল, আর কেউ বাইরে দাঁড়িয়ে গল্প করতে চাইছিল না। গ্রামের আড্ডার আসর, যা প্রতিদিন সন্ধ্যায় চৌরাস্তায় জমে উঠত, এবার প্রায় ফাঁকা পড়ে আছে, যেন সবাই চেপে রাখা ভয়ে একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। অনির্বাণ এসব দেখে অবাক হচ্ছিল। গ্রামের এই চেহারা সে আগে কখনো দেখেনি। কদিন আগেও সন্ধ্যায় কড়াইতে ভাজা চানাচুরের গন্ধে ভরে থাকতো বাজার পাড়ার চা দোকান। সেখানে বসে কিশোররা খেলাধুলার গল্প করত, বয়স্করা রাজনীতি বা গ্রামের কাজ নিয়ে আলোচনায় মেতে উঠত। অথচ এখন দোকানের সামনে বেঞ্চি খালি, আর দোকানদারও তাড়াহুড়ো করে শাটার নামিয়ে নিচ্ছে। মনে হচ্ছিল এই নীরবতা কোনো সাধারণ কারণে নয়, কোনো গভীর অন্ধকার রহস্যই যেন গ্রামকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। অনির্বাণের মাথায় বারবার ঘুরছিল সেই খামের চিঠি। পূর্ণিমার রাতে ডাকবাক্স খুলতে বলা হয়েছে, অথচ গ্রামের মানুষজনের এই আতঙ্ক দেখে মনে হচ্ছিল ওই রাতে যেন কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। সে ঠিক করল, যাই হোক না কেন এবার সত্যিটা জানতে হবে। নিজের ভয়কে দূরে সরিয়ে সেই অদ্ভুত চিঠির ইঙ্গিত অনুসরণ করা ছাড়া আর কোনো পথ নেই। রাত বাড়তে থাকলো। সেদিন আকাশে চাঁদ পূর্ণ না হলেও আলো যথেষ্টই উজ্জ্বল ছিল। চারপাশের গাছপালার ছায়া মাটির উপর কালো দাগের মতো পড়ছিল। বাতাসে হালকা শীতলতা
মিশে গিয়েছিল, আর মাঝে মাঝে অজানা কোনো পাখির ডানার শব্দ দূরের থেকে শোনা যাচ্ছিল। হঠাৎ যেন মনে হলো চারপাশের অন্ধকারের ভেতর থেকে অনেক চোখ লুকিয়ে থেকে তাকে দেখছে। হাঁটতে হাঁটতে সে পৌঁছলো সেই পুরনো ডাকবাক্সের সামনে। লাল রঙের মরচে ধরা বাক্সটা যেন আরো অদ্ভুত লাগছিল সেই রাতে। গায়ে ফাটল, মরিচা আর লোহার ঝাপসা তালাটা যেন নিজেই ভয়ে জাগাচ্ছিল। বাক্সটার সামনে দাঁড়াতেই বুকের ভেতর ধরফরানি আরো বেড়ে গেল, যেন শীতল একটা বাতাস চারপাশে বইতে শুরু করলো। হঠাৎ পেছন থেকে একটা গলা শোনা গেল, ওই বাক্সটার সামনে দাঁড়িয়েছিস কেন? অনির্বাণ চমকে পিছন ফিরে তাকালো, দেখলো ভোলা ডাকপিয়ন দাঁড়িয়ে আছে, কাঁধে ব্যাগ ঝুলছে, কিন্তু চোখ দুটো ভীষণ অস্থির, যেন সে অনির্বাণের ওপর প্রচণ্ড রাগান্বিত। আবার কোথাও গভীর ভয়ের ছাপও আছে। ভোলা থেমে থেমে বলল, শোন, ওই বাক্সটার কাছে যাস না, তোর ভালোর জন্যই বলছি। পূর্ণিমা রাতে যা ঘটবে তা কেউ থামাতে পারবে না, কিন্তু যদি তুই এতে জড়িয়ে পড়িস তাহলে হয়তো তোর ফেরার পথ থাকবে না। ভোলার কথায় অনির্বাণের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু একই সঙ্গে তার জেদও চেপে বসল। সত্যিটা না জেনে পিছু হটার মানসিকতা তার ছিল না, তবে ভোলার চোখের ভয়টা তাকে কেমন যেন অস্বস্তিতে ফেলল। মনে হচ্ছিল ভোলা যেন অনেক কিছু জানে, কিন্তু বলতে চাইছে না। চাঁদের আলো তখন আরো উজ্জ্বল হয়ে উঠছে, আর সেই আলোয় দাঁড়িয়ে অনির্বাণের মনে হচ্ছিল এই গ্রামের ভেতরকার আসল রহস্যের শুরুটা লুকিয়ে আছে এই বাক্সের ভেতরেই। ডাক বাক্সটা নিয়ে নানান গুজব চলতে থাকলো। গ্রামের মানুষজনের মধ্যে ভয়ের স্রোত আরো প্রবল হয়ে উঠছিল। প্রতিদিন সন্ধ্যার পর ডাকবাক্সটার চারপাশে হঠাৎ বাতাস ভারী হয়ে যেত, কুয়াশার মতো কিছু যেন মাটির ওপর ভেসে উঠত। বৃদ্ধরা বলতো এই ডাকবাক্সটা আসলে শুধু চিঠি জমা রাখার জন্য নয়, এটা এক সময় মানুষের কষ্ট, রাগ আর রক্তের ইতিহাস নিজের ভেতরে জমা করেছে। তাই আজ ও সেটা ফিরিয়ে দিতে চায়। গ্রামের কিশোররা কেউ কেউ কৌতূহলবশত ডাকবাক্সের কাছে গিয়ে দাঁড়াতো, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই বুক ধড়ফড় করতে শুরু করত, মাথা ঝিমঝিম করত, আর অজানা আতঙ্কে ছুটে পালিয়ে যেত। অনির্বাণ এইসব গল্পে কান দিত না, কিন্তু তার এক অদ্ভুত কৌতূহল জন্ম নিল। সে ভাবল, যদি আসলেই এই ডাকবাক্সের ভেতরে কোনো রহস্য লুকিয়ে থাকে তবে সেটা খুঁজে বের করা দরকার। একদিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, অনির্বাণ টর্চ নিয়ে একাই বেরিয়ে পড়ল ডাকবাক্সটার দিকে। চারপাশে নীরবতা, কেবল ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। গ্রামের সরু কাঁচা পথ ধরে যেতে যেতে তার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। ঘাড় ফিরিয়ে তাকালেও কাউকে দেখা গেল না। ডাকবাক্সটার সামনে দাঁড়াতেই বুকের ভেতর একটা ঠান্ডা কাঁপুনি ছুটে গেল। চাঁদের আলোয় লোহার গায়ে জমে থাকা মরিচা চকচক করে উঠছিল। সে এগিয়ে গিয়ে তালাটায় হাত রাখতেই হঠাৎ মনে হলো ভেতর থেকে কারো চাপা ফিসফিস শব্দ ভেসে আসছে। শব্দটা অস্পষ্ট, কিন্তু যেন কোনো চিঠি পড়ে শোনাচ্ছে কেউ, কখনো কান্নার সুরে, কখনো আবার রাগে গলা ভারী করে। অনির্বাণ ভয় পেয়ে গেলেও হাত সরালো না, বরং কৌতূহল তাকে আরো কাছে টেনে নিল। হঠাৎ করে ডাকবাক্সটার ঢাকনা নিচে থেকে খানিকটা খুলে গেল, আর ভেতর থেকে এক গাদা পুরনো কাগজ
হাওয়ায় ভেসে তার পায়ের কাছে পড়ে গেল। অনির্বাণ নিচু হয়ে একটা কাগজ তুলে নিতেই দেখল সেটি আসলে একটি রক্তমাখা চিঠি। কালি ধুয়ে গেছে, কিন্তু রক্তের দাগ শুকিয়ে কালচে হয়ে আছে। উপরে লেখা, যাকে কখনো পৌঁছানো গেল না। অনির্বাণের গা ঠান্ডা হয়ে গেল। হঠাৎ মনে হলো অন্ধকার মাঠের ওপাশ থেকে কারো ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ আসছে। সে টর্চ জ্বালিয়ে তাকাতেই দেখল ডাকবাক্সটার ছায়া লম্বা হয়ে মানুষের মতো আকার নিচ্ছে। অনির্বাণ কাগজটা হাতে নিয়ে কাঁপতে কাঁপতে পড়তে শুরু করলো। অক্ষরগুলো অনেকটাই মুছে গেছে, তবুও যতটুকু বোঝা গেল চিঠিটা লেখা হয়েছিল কোনো এক অদৃশ্য আতঙ্কের মুহূর্তে। প্রথমেই লেখা ছিল, যদি এই চিঠি কখনো তোমার হাতে পৌঁছয়, জেনে নিও আমি আর বেঁচে নেই। আমাকে তারা খুঁজে পাচ্ছে। আমি লুকোতে চাইছি, কিন্তু এই গ্রামের মাটি পর্যন্ত আমার পায়ের শব্দ বলে দেয়। অনির্বাণের শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। চারপাশে বাতাস আরো ঘন হয়ে উঠেছে, যেন কেউ কান ঘেঁষে ফিসফিস করছে। কাগজের কালো দাগের ভেতর শুকনো রক্ত স্পষ্ট দেখা যাচ্ছিল, আর লাইনগুলো যত এগোচ্ছে ততই ভয়ের ঘনঘটা বাড়ছে। পরের লাইনগুলোতে লেখা, ডাকবাক্সটার ভেতরে আমি সব লুকিয়ে রাখব। যাদের হাত থেকে পালাতে পারিনি তাদের অপরাধের দলিল এখানেই থাকবে। হয়তো কোনোদিন কেউ খুঁজে বের করবে, আর তখনই মুক্তি মিলবে। অনির্বাণ ভয় আর কৌতূহলের দোলাচলে দাঁড়িয়ে পড়ল। চারিদিক তাকিয়ে বুঝতে পারল যেন অদৃশ্য দৃষ্টি তাকে ঘিরে রেখেছে। গ্রামের রাস্তার মাথায় কারো ছায়া ভেসে উঠল, আবার মিলিয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ডাকবাক্সটার ভেতর থেকে আবার ঠক ঠক শব্দ হতে লাগলো। মনে হলো যেন ভেতরে কোনো কিছু নাড়াচাড়া করছে। অনির্বাণ সাহস করে ঢাকনাটা পুরোপুরি খুলে টর্চের আলো ফেলল। ভেতরে গাদা গাদা চিঠি, পুরনো খামের স্তূপ, আর অনেকগুলো কাগজ অদ্ভুত কালচে দাগে ভরা। এক একটা চিঠি যেন মৃত্যুর সাক্ষী। সে এলোমেলো করে কয়েকটা কাগজ টানতেই দেখল প্রতিটি চিঠির শেষে একই বাক্য লেখা, এখনো শেষ হয়নি। অনির্বাণের মনে হলো এই বাক্যের আড়ালে এক অজানা ইতিহাস লুকিয়ে আছে। ঠিক তখনই ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। ডাকবাক্সের ঢাকনা হঠাৎ জোরে বন্ধ হয়ে গেল। ভেতর থেকে এমন এক চাপা আর্তনাদ ভেসে এলো যেন একসঙ্গে অনেকগুলো গলা চিৎকার করছে। সে ভয়ে পিছিয়ে আসতেই হঠাৎ চোখে পড়ল ডাকবাক্সটার পেছনের মাটিতে কিছু অদ্ভুত দাগ। সেগুলো দেখতে ঠিক পায়ের ছাপের মতো, কিন্তু মানুষের নয়। দীর্ঘ, সরু, আর চারপাশে আঁকাবাঁকা চিহ্ন, যেন মাটির নিচ থেকে উঠে এসেছে। অনির্বাণ বুঝতে পারল রহস্য শুধু ডাকবাক্সে সীমাবদ্ধ নয়, এর শিকড় আরো গভীরে, গ্রামের মাটির নিচে। ডাকবাক্সটার সামনে দাঁড়িয়ে অনির্বাণের বুকের ভেতরটা যেন কেঁপে উঠছিল। খোলা চিঠিটার লেখা এখনো শেষ হয়নি, কিন্তু লাইনগুলো পড়তে পড়তে শরীরের ভেতর এক অদ্ভুত ঠান্ডা স্রোত বইতে লাগলো। তাতে লেখা ছিল, তুই পালাতে পারবি না। আমি জানি তুই সেই রাতে কি করেছিস। এই চিঠি যদি কারো হাতে পৌঁছে যায়, তোর মুখোশ খুলে যাবে। ডাকবাক্সের ভেতর রক্ত জমে আছে, আর সেই রক্ত একদিন তোকে গিলে খাবে। অনির্বাণের মাথায় বাজ পড়ার মতো হলো। কে লিখেছিল এই চিঠি? কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল?
সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, চিঠির লেখার কালি আধুনিক নয়, একেবারে পুরনো কালি, কলমের মতো, যেন বহু বছর আগে কেউ লিখেছিল। অথচ কাগজটার গন্ধ একেবারে নতুন, যেন কয়েকদিন আগেই ডাকবাক্সে রাখা হয়েছে। সে চারিদিকে তাকালো। গ্রামের রাস্তাটা এখনো ফাঁকা। দূরে কেবল একটা বুড়ো মানুষ লাঠি হাতে ধীরে ধীরে হাঁটছিল। হঠাৎ তার মনে হলো, যদি এই চিঠিগুলো কেবল তাকে দেখানোর জন্যই রাখা হয়, যদি সত্যিই কেউ এই ডাকবাক্সকে ব্যবহার করে তাকে ভয় দেখাতে চায়। ঠিক তখনই অনির্বাণ লক্ষ্য করল, ডাকবাক্সের নিচের অংশটা একটু ফাঁকা। বাঁকিয়ে দেখতেই অবাক হয়ে গেল। ভেতরে একটা ছোট কাঠের খোপের মতো কিছু আছে, যেটা সাধারণভাবে বাইরে থেকে দেখা যায় না। সেই খোপটার ভিতর যেন আরো কাগজ, পুরনো খাম আর হলদেটে হয়ে যাওয়া নথি গুজে রাখা। বুকের ভেতর হঠাৎ তীব্র উত্তেজনা আর ভয়ের মিছিল কাজ করতে লাগলো। সে হাত বাড়িয়ে ভেতর থেকে কাগজগুলো বের করতে চাইল। প্রথম যে কাগজটা বের হলো, সেটার গায়ে লালচে দাগ, স্পষ্ট রক্তের মতো শুকিয়ে যাওয়া দাগ। অনির্বাণের শরীর শিউরে উঠল। খামের ভেতরে একটা মাত্র লাইন লেখা, যদি সত্যি জানতে চাস তবে মাঝরাতের আগে উঠিবাড়ির পিছনে চলে আয়। উঠিবাড়ি? অনির্বাণ জানে গ্রামে একটা ধ্বংসপ্রায় পুরনো উঠিবাড়ি আছে। বহু বছর ধরে ওটা পরিত্যক্ত পড়ে আছে। মানুষজন বলে ওখানে নাকি অদ্ভুত শব্দ শোনা যায়, রাতে কেউ গেলে ফেরত আসে না। ভেতরে নাকি একসময় গোপনে খুনোখুনি হয়েছিল। এখনো নাকি সেই অভিশাপ ওখানে ঘুরে বেড়ায়। কিন্তু চিঠিটার নির্দেশ অগ্রাহ্য করা সম্ভব নয়, কারণ অনির্বাণ বুঝতে পারছে ডাকবাক্সের রহস্য আর উঠিবাড়ির অন্ধকার ইতিহাস এক সূত্রে বাঁধা। তার বুকের ভেতরে ভয় গেড়ে বসলো। মনে হলো এই হয়তো সেই সূত্র যা তাকে চূড়ান্ত উত্তর দেবে। চিঠিটা ভাঁজ করে পকেটে রাখতেই হঠাৎ এক অদ্ভুত আওয়াজ কানে এলো, যেন ডাকবাক্সের ভেতর থেকে কেউ মৃদু হাসছে। খটখট করে শব্দ হলো ভেতরে। চমকে উঠে অনির্বাণ আবার ভেতরে তাকালো, কিন্তু এবার ভেতরে কিছু নেই, শুধু অন্ধকার ফাঁকা গহ্বর। সে ধীরে ধীরে ডাকবাক্সের ঢাকনা বন্ধ করল। দূরে আকাশে কালো মেঘ জমেছে। হাওয়ার ঝাপটায় চারিদিক হাহাকার করছে। মনে হচ্ছে গ্রামের বুকে অচিরেই ঝড় নেমে আসবে। অনির্বাণ হাঁটতে হাঁটতে মনে মনে সিদ্ধান্ত নিল, আজ রাতেই সে কুঠিবাড়িতে যাবে। যেভাবেই হোক এই ডাকবাক্সের রক্তমাখা চিঠিগুলোর রহস্য উন্মোচন করতেই হবে। রাতের নিস্তব্ধতা ক্রমশই যেন আরো ভারী হয়ে উঠছিল। আশেপাশে গ্রাম নিঝুম হয়ে গেছে অনেক আগেই। শুধু দূরে কোথাও মাঝে মাঝে শেয়ালের ডাক ভেসে আসছিল, যা এই অদ্ভুত রাতটাকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। অনির্বাণ বারান্দায় বসেছিল, হাতে লণ্ঠন, চোখ বরাবর চলে যাচ্ছিল সেই পুরনো ডাকবাক্সটার দিকে। অদ্ভুতভাবে ডাকবাক্সটা যেন রাতের অন্ধকারে আরো স্পষ্ট হয়ে উঠেছে। একটা কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে। হঠাৎ মনে হলো ডাকবাক্সটা গায়ে কারো হাত বুলিয়ে যাওয়ার শব্দ হলো, যেন কেউ ধীরে ধীরে তার মরচে ধরা গায়ে হাত বোলাচ্ছে। অনির্বাণ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওখানে কেউ নেই, শুধু হাওয়া। আর সেই হাওয়ার দমকে ডাকবাক্সটার ঢাকনা সামান্য খুলে আবার বন্ধ হয়ে গেল।
যেন এক অদ্ভুত নিঃশ্বাসের মতো। সে আর বসে থাকতে পারল না। ধীরে ধীরে লণ্ঠন হাতে এগিয়ে গেল ডাক বাক্সটার দিকে। বুকের ভেতর ধকধক করছে, হাত কাঁপছে, তবু কৌতূহল তাকে টেনে নিয়ে যাচ্ছিল। কাছে গিয়ে দেখল ডাক বাক্সটার মুখে লালচে দাগ জমে আছে, শুকনো রক্তের মতো দেখতে। অনির্বাণের গলা শুকিয়ে এলো। সে হাত বাড়িয়ে ঢাকনাটা তুলল। সঙ্গে সঙ্গে একটা ভ্যাপসা গন্ধ বেরিয়ে এলো, এতটাই তীব্র যে সে অজান্তেই এক পা পিছিয়ে গেল। ভেতরে তাকাতেই চোখ আটকে গেল। আবারও সেই চিঠিগুলো, রক্তে ভেজা, কুঁচকে যাওয়া পুরনো খামের স্তূপ যেন হঠাৎ করেই ভরে গেছে ভেতরে। অথচ বিকেলবেলায় সে তো খালি করেছিল ডাক বাক্সটা, তখন তো কিছুই ছিল না। অনির্বাণের শরীর ঠান্ডা হয়ে গেল ভয়ে। সে হাত কাঁপতে কাঁপতে একটা খাম তুলল, আলো এনে পড়ার চেষ্টা করতেই দেখল চিঠিটা তার নিজের নামেই লেখা। অনির্বাণ রায়, ডাকঘর ভাটপাড়া। তার মাথায় যেন বজ্রাঘাত হলো। এই চিঠি তার নামেই এসেছে। সে খাম ছিঁড়ে ভেতরের কাগজটা বের করল, কিন্তু আশ্চর্যের বিষয়, কাগজে কোনো লেখা নেই, শুধু বড় বড় দাগটানা লালচে রক্ত, যেন অক্ষরের জায়গায় রক্ত দিয়ে কিছু বোঝাতে চাওয়া হয়েছে। ভয়ে তার হাত থেকে খামটি মাটিতে পড়ে গেল। চারিদিকে অদ্ভুত এক শীতলতা নেমে এসেছে। হঠাৎ করেই অনির্বাণের মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরতেই দেখল সামান্য দূরে কুয়াশার ভেতর একটা আবছা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকলো। একটা মানুষের মতো অবয়ব, মাথায় টুপি, হাতে যেন এক গাদা চিঠি ধরা, কিন্তু তার মুখটা অন্ধকারে ঢাকা, একেবারেই স্পষ্ট নয়। অবয়বটা ডাকবাক্সটার দিকেই তাকিয়ে আছে, আর হাত থেকে একে একে চিঠিগুলো যেন ভিতরে ফেলছে। অনির্বাণ হঠাৎ করে গলা শুকিয়ে ফিসফিস করে বলে উঠল, কে কে তুমি? কিন্তু কোনো উত্তর আসেনি। শুধু সেই ছায়া অচল ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, আর হাওয়ার দমকে ডাকবাক্সের ঢাকনাটা বারবার টুংটাং শব্দে বন্ধ খোলা হতে লাগলো। অনির্বাণের চোখে ঘুম নেই। টেবিলের উপরে রাখা লাল কামের চিঠিটা বারবার আলো আঁধারির ভেতর ভেসে উঠছে। বাইরের হাওয়ার দমকে জানলার পাল্লা ধাক্কা খাচ্ছে, অথচ তার ভেতরে গুমুট অস্থিরতা জমে আছে। অবশেষে সে ঠিক করলো আর নয়, চিঠিটা এবার খুলতেই হবে। টেবিলের ওপর রাখা কাঁচি দিয়ে সযত্নে খামের মাথাটা কাটতেই পুরনো কাগজের এক ধরনের বাজে গন্ধ বেরিয়ে এলো। সেই কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করলো অনির্বাণ। শব্দগুলো কালচে হয়ে গেছে, তবে এখনো পড়া যায়। প্রিয়তমা, আজ রাত যদি ফিরে আসতে না পারি, তবে জেনে রেখো আমি তোমাকে শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবেসেছি। কিন্তু যদি আমার কথা বিশ্বাস করো, তবে ডাকবাক্সের ভিতরে রাখা তালার গোপন চাবিটা খুঁজে বের করো। ওখানেই লুকিয়ে আছে সত্য। অনির্বাণের বুকের ভেতর যেন কেঁপে উঠল। সে ভাবল, তাহলে এ শুধু ভালোবাসার চিঠি নয়, এর ভেতরে লুকিয়ে আছে কোনো অদ্ভুত রহস্য। কিন্তু কাকে লেখা এই চিঠি, আর কে সেই লেখক? উত্তর মেলেনি। চিঠির নিচে কোনো নাম নেই, শুধু এক টুকরো দাগ, যেন কালিতে ভুলে হাত ছুঁয়ে যাওয়া। হঠাৎ খেয়াল হলো খামের এক কোণায় আঁকা আছে ছোট্ট এক চিহ্ন। মনে হচ্ছে যেন একটা উল্টো চাঁদ। এই চিহ্নটা
সে আগের রক্তমাখা চিঠিগুলোতেও দেখেছিল। তাহলে সবগুলো চিঠির উৎস একই? অনির্বাণ কাগজটা ভালো করে চোখের সামনে ধরল। যতই তাকায় ততই মনে হয় এই চিহ্নটা কোনো পুরনো সংগঠন বা গোপন সংকেতের অংশ। রাত বাড়ছিল, হাওয়ার ঝাপটা আরো প্রবল হচ্ছিল। হঠাৎ বাইরে যেন কারো পায়ের শব্দ পাওয়া গেল। অনির্বাণ তাড়াতাড়ি জানালার ফাঁক দিয়ে তাকালো। দেখা গেল ডাকবাক্সটার কাছে ছায়ামূর্তির মতো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। কালো চাদরে ঢাকা, মুখ দেখা যাচ্ছে না। অনির্বাণ মুহূর্তেই বুঝল এই রহস্যের পেছনে কেউ আছে, আর সেই কেউ চায় না সত্য প্রকাশ পাক। সে বুক চেপে নিঃশব্দে দরজার ফাঁক দিয়ে বেরোতে চাইল, কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত শব্দ ভেসে এলো। টিক টিক টিক, যেন সময় গুনে চলেছে কেউ, যেন প্রতিটা মুহূর্তে একটা অজানা বিপদ ক্রমশ ঘনিয়ে আসছে। অনির্বাণের মাথায় তখন শুধু একটাই চিন্তা ঘুরছে, চিঠিতে বলা তালার গোপন চাবি যদি সে খুঁজে পায় তাহলে হয়তো সবকিছুর উত্তর পেয়ে যাবে। কিন্তু সেই চাবি কোথায়? ডাকবাক্সের ভেতরে, নাকি এই ছায়ামূর্তি সেটা পাহারা দিচ্ছে? তারপরেই সে সিদ্ধান্ত নিল, যাই হোক না কেন আজ রাতেই তাকে ডাকবাক্সটা খুলে দেখতে হবে। না হলে এই অদ্ভুত চিঠিগুলোর অভিশাপ হয়তো আর কখনো তার গায়ে থেকে যাবে না। ডাকবাক্সটার রহস্যে ডুবে যেতে যেতে অনির্বাণ যেন নিজের জীবনকেই নতুনভাবে আবিষ্কার করছিল। চিঠিগুলোর ভেতরকার রক্তমাখা অক্ষরগুলো শুধু আতঙ্কের কাহিনী বলছে না, বরং এই গ্রামের মানুষদের চাপা ইতিহাস, অদৃশ্য ভয় আর এক অমোচনীয় গোপন কাহিনী প্রকাশ করছিল। প্রতিটি চিঠির সঙ্গে সে যেন আরো গভীরতায় ডুবে যাচ্ছিল, আর বুঝতে পারছিল এ শুধু কোনো খুন বা নিছক অপরাধের রহস্য নয়, এর পেছনে আছে একটা সমাজের কুৎসিত চেহারা, যেখানে অনেক কিছু চাপা পড়ে থেকেছে বছরের পর বছর। মাঝরাতের পর থেকে ডাকবাক্সটার চারপাশে অদ্ভুত শব্দ হচ্ছিল। প্রথমে মনে হচ্ছিল বাতাসে শুকনো পাতার ঝিরঝির আওয়াজ, পরে সেটা যেন পায়ের শব্দে পরিণত হচ্ছিল। অনির্বাণ টেবিল ল্যাম্পের আলো নিভিয়ে অন্ধকারে বসে রইল। বাইরের অশ্বত্থ গাছের ছায়া মাটিতে লম্বা হয়ে পড়েছে, আর দূরে দাঁড়িয়ে থাকা পুরনো ডাকবাক্সটার ওপর চাঁদের আলো পড়ে একে ভৌতিকভাবে উজ্জ্বল করে তুলেছে। হঠাৎ করেই মাটির ভেতর থেকে টুং শব্দে কোনো লোহার টুকরো বাজল। অনির্বাণ বুঝতে পারল ডাকবাক্সটা ভেতরে ফাঁপা নয়, বরং এর নিচে হয়তো কোনো লুকোনো চোঙ বা পথ আছে। গায়ের ভিতর হালকা কাঁপুনি হলেও সাহস জোগাড় করে ডাকবাক্সটার দিকে এগিয়ে গেল। হাত বাড়িয়ে যখন ডাকবাক্সটা টানতে চেষ্টা করলো, অদ্ভুত এক শব্দ বেরোলো, যেন মাটি কেঁপে উঠল, আর ডাকবাক্সটার তলা থেকে কোনো চাপা যন্ত্র নড়ে উঠল। তারপর হঠাৎ এক পাশটা সরে গিয়ে মাটির নিচে এক অন্ধকার ফাঁকা জায়গা দেখা দিল। সিঁড়ির মতো নিচে নেমে যাওয়ার পথ, কিন্তু এতটাই সরু আর আঁধারে ঢেকে যে প্রথমে বোঝাই যাচ্ছিল না ভেতরে কি আছে। অনির্বাণের বুক ধড়ফড় করছিল, তবু কৌতূহল আর সাহস তাকে থামতে দিল না। মোবাইলের টর্চ জেলে সে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। নিচে নামার সঙ্গে সঙ্গে ভেতরের বাতাস ভারী হতে লাগলো, আর এক ধরনের পচা গন্ধ তার শ্বাসরোধ করে দিল। মনে হচ্ছিল যেন বহু পুরনো কিছু মৃত বস্তু বা কবরের ভেতর ঢুকে পড়েছে সে।
সিঁড়ির শেষ প্রান্তে নেমে এসে সে থমকে দাঁড়ালো। চারপাশে এক অদ্ভুত গুহা মতো ঘর, দেওয়াল ভরা পুরনো কাগজ, ছেঁড়া ফাইল আর কাঠের বাক্স। আর ঘরের এক কোণায় পড়ে আছে কিছু কঙ্কালসার দেহাবশেষ, যাদের উপর এখনো শুকনো রক্তের দাগ লেগে আছে। অনির্বাণের মনে হলো এ যেন কোনো ব্যক্তিগত সমাধি নয়, বরং গ্রামের অন্ধকার ইতিহাসের চিহ্ন। হয়তো এই দেহগুলো সেই মানুষদের যাদের নাম কখনো প্রকাশ পায়নি, যাদের মৃত্যু চাপা দিয়ে রাখা হয়েছে। ঠিক সেই সময় হঠাৎ মোবাইলের আলো কাঁপতে কাঁপতে পড়ল এক বাক্সের উপর। বাক্সটা খোলা, আর ভেতরে স্তূপ হয়ে রাখা শত শত চিঠি, সবগুলোই ডাকবাক্সের মতো রক্তমাখা। এবার অনির্বাণের শরীর শিরশির করে উঠল। প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খেতে লাগলো। এই চিঠিগুলো আসলে কার? এদের লেখা হলো কেন? আর এই লুকোনো কবর ঘর আর ডাকবাক্সের যোগসূত্র কি? সে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। ডাকবাক্সের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাশের ভ্রুকুটি আরো গাঢ় হতে লাগলো। কালো মেঘ জমে উঠেছে গ্রামের আকাশে, যেন প্রকৃতি বুঝতে পারছে এখন কিছু ভয়ানক ঘটতে চলেছে। অরণ্যের ভেতর থেকে হঠাৎ করেই কাকের ঝাঁক একসাথে ডেকে উঠল, আর সেই শব্দে যেন পুরো গ্রামের নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। অর্ণবের হাত কাঁপছিল, চোখ স্থির ছিল ডাকবাক্সের দিকে। সেই ডাকবাক্সে যেন জীবিত কিছুর মতো নড়াচড়া হচ্ছিল। রক্তমাখা চিঠির স্তূপের নিচ থেকে এক টুকরো ঠান্ডা বাতাস বেরিয়ে আসছিল, যেন ভেতরে কোনো অদৃশ্য প্রাণী নিঃশ্বাস নিচ্ছে। অনির্বাণ তখন এক অদ্ভুত ঘোরে আচ্ছন্ন। তার মনে হচ্ছিল ডাকবাক্সের ভেতরে যে গোপন রহস্য লুকিয়ে আছে তার সাথে তার অতীত বা পূর্বপুরুষদেরও কোনো সংযোগ রয়েছে। কাকতালীয়ভাবে এই অশুভ ঘটনা ঘটে যেতে পারে না। ঠিক তখনই ডাকবাক্সের দরজা হঠাৎ করে ভেতর থেকে খুলে গেল। একের পর এক চিঠি ঝড়ের বেগে উড়ে বেরিয়ে এসে চারদিকে ছড়িয়ে পড়ল। চিঠিগুলো বাতাসে ভেসে উঠল, কিন্তু প্রতিটি খোলা খামের ভেতর একই লাইন লেখা ছিল রক্তমাখা অক্ষরে, খুনি এখনো গ্রামে বেঁচে আছে। এবার অনির্বাণের শরীর শিউরে উঠল। চোখের সামনে যেভাবে চিঠিগুলো অন্ধকার ও আকাশে ভেসে বেড়াচ্ছিল, তাতে মনে হচ্ছিল যেন অশরীরী আত্মারা তাদের উদ্দেশ্যে বার্তা পাঠাচ্ছে। চিঠিগুলো আবার হঠাৎই আগুন ধরে পুড়ে যেতে লাগলো, আর সেই লাল শিখার আলোয় অনির্বাণ স্পষ্ট দেখতে পেল ডাকবাক্সের গায়ে এক ভয়ানক ছায়া ফুটে উঠছে। মানুষের মতো নয়, কিন্তু মানুষেরই আকার ধারণ করেছে যেন। সে ছায়া ধীরে ধীরে লম্বা হতে লাগলো, যেন ডাকবাক্স থেকে বেরিয়ে এসে পুরো গ্রামকে গ্রাস করতে চায়। অনির্বাণ তার চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো, হৃদস্পন্দন যেন বুক ফুঁড়ে বেরিয়ে আসবে। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপারটা হলো, সেই ছায়া আস্তে আস্তে অনির্বাণের নাম ধরে ডাকতে শুরু করলো। গম্ভীর, কর্কশ, ভৌতিক স্বরে উচ্চারিত হচ্ছিল, অনির্বাণ, অনির্বাণ। ছায়ার সেই ভয়ঙ্কর ডাক শোনার পর যেন পুরো গ্রামের বাতাস জমাট বেঁধে গেল। কিন্তু অনির্বাণের চোখ ততক্ষণে রক্তাভ হয়ে উঠেছে। ছায়াটা ডাকবাক্স থেকে বেরিয়ে এসে ক্রমে মানুষের মতো আকার নিতে লাগলো। লম্বা শরীর, ফাঁপা চোখের গর্ত, আর মুখে বিকৃত হাসি। আশ্চর্যের বিষয়, সেই মুখটা যেন হুবহু অনির্বাণের মতো। তার সামনে যেন দুটো অনির্বাণ দাঁড়িয়ে আছে। অনির্বাণ ধীরে ধীরে এগিয়ে গেল সেই ছায়ার দিকে। ঠোঁট শুকিয়ে আসছে, তবুও গলা থেকে শব্দ বেরোলো, কে তুমি?
আমার নাম ডাকছো কেন? আমি কিসের সঙ্গে জড়িত? ছায়াটা কোনো উত্তর দিল না। সে হেসে মাথা কাত করল, আর মাটিতে ছড়িয়ে থাকা আগুনে পোড়া চিঠিগুলো আবার একসাথে জড়ো হতে শুরু করলো। পোড়া কাগজগুলো এক অদ্ভুত প্রতীক বানালো। একটি বৃত্তের ভেতর লাল রঙের ছুরির মতো চিহ্ন। প্রতীকের ভেতর দাঁড়িয়েই ছায়াটা মন্ত্রোচ্চারণের মতো ভৌতিক শব্দ করতে লাগলো। হঠাৎ করেই আকাশে বিদ্যুৎ চমকালো, আর মাটিতে বজ্রপাতের মতো আওয়াজ হলো। অনির্বাণের মনে হলো বুকের ভেতর দম বন্ধ হয়ে আসছে। তার কানে ফিসফিস করে যেন কণ্ঠ ভেসে এলো, তুই সেই উত্তরাধিকারী, তোর রক্তেই লুকিয়ে আছে পুরনো হত্যার ইতিহাস। অনির্বাণ চমকে উঠল। সে ছোটবেলায় শুনেছিল তার প্রপিতামহর সময়ে এই গ্রামে কয়েকটি রহস্যময় খুন হয়েছিল, কিন্তু সেই কথা সবসময় মানুষ কেবল গল্প বলে এড়িয়ে যেত। এবার মনে হলো সবকিছুর সূত্রই এই ডাকবাক্স আর এই ছায়ার মধ্যে লুকোনো। হঠাৎ ছায়াটা হাত বাড়িয়ে দিল। ডাকবাক্সের ভেতর থেকে একটি মরিচা ধরা পুরনো ছবি বেরিয়ে এলো। ছুরির গায়ে শুকিয়ে যাওয়া রক্তের দাগ এখনো স্পষ্ট। কে যেন চিৎকার করে বলল, না অনির্বাণ, ওটা ছুঁস না। কিন্তু অনির্বাণ যেন সম্মোহিতের মতো হাত বাড়িয়ে দিল। মুহূর্তের মধ্যেই চারপাশের পরিবেশ বদলে গেল। গ্রামের বাড়িগুলো মিলিয়ে গেল, আলো নিভে গেল, আর অনির্বাণ নিজেকে দেখতে পেল শতবর্ষ পুরনো এক আঙ্গিনায়। চারপাশে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের চোখ শূন্য, মুখ রক্তে ভরা। তারা ফিসফিস করছে, খুনি ফিরে এসেছে, খুনি ফিরে এসেছে। অনির্বাণ বুঝল সে তাকে সময়ের অতলে টেনে নেওয়া হয়েছে। অতীতের সেই অভিশপ্ত রাতের কেন্দ্রে ছায়াটা এখন আর আলাদা নয়, বরং তারই অংশ হয়ে গেছে। ডাকবাক্সের উপরে আগুনের শিখার মতো অক্ষরে ফুটে উঠল এক শেষ লাইন, রক্তের ঋণ শুধু রক্তেই শোধ হয়। অনির্বাণের হাতে ছুরিটা আরো ভারী হয়ে উঠল, আর চারপাশের মৃতসম মুখগুলো ক্রমে তার দিকে এগিয়ে আসতে লাগলো। ডাকবাক্সটা সামনে দাঁড়িয়ে অনির্বাণ যেন বুঝতেই পারছিল না তার চোখকে বিশ্বাস করবে নাকি আতঙ্কে ভেঙে পড়বে। ভেতরে রাখা চিঠির স্তূপের একেবারে উপরে একটি নতুন খাম, তাতে কালো কালিতে লেখা, শেষ উত্তর তুমি দেবে। অনির্বাণ চিঠির ধারে শুকনো রক্তের মতো বাদামি দাগ, আর খামের নিচে হালকা ভেজা লালচে দাগ মিশেছিল। কাঁপা হাতে সে খামটা খুলল। ভেতরে কেবল কয়েকটি শব্দ, যে সত্যকে চাপা দিতে চাইছো সেই সত্যই তোমার কণ্ঠ থেকে উচ্চারিত হবে, না হলে এই গ্রামের প্রতিটি প্রাচীন চিঠি হয়ে উঠবে তোমার বিরুদ্ধে সাক্ষী। অনির্বাণের মাথার ভেতর কেমন এক অদ্ভুত গুঞ্জন বেজে উঠল, যেন চারিদিক থেকে অগণিত হারানো মানুষের কণ্ঠস্বর তাকে ঘিরে ধরেছে। কেউ ফিসফিস করছে, কেউ আবার স্পষ্ট উচ্চারণে তার নাম ধরে ডাকছে। ডাকবাক্সের গা কেঁপে উঠল, যেন ভেতর থেকে কেউ চাপড় মারছে বাইরে বেরোতে। গ্রামের মানুষ যারা দূর থেকে বিষয়টা দেখছিল তারা আর এগোতে পারল না। তাদের চোখে আতঙ্ক, কিন্তু পায়ের নিচে যেন শেকড় গেড়ে বসে আছে। অনির্বাণ হঠাৎ অনুভব করল এই ডাকবাক্স কেবল ডাকপিয়নের জন্য নয়, এই গ্রাম আর তার অমীমাংসিত ইতিহাসের সঙ্গে যুক্ত। রক্তমাখা চিঠিগুলো আসলে মৃতদের চিৎকার, যাদের কণ্ঠ চাপা পড়েছিল দীর্ঘদিন আগে, আর এখন তারা অনির্বাণকে বেছে নিয়েছে তাদের সত্য প্রকাশ করার জন্য।
হাওয়ার দমকা শব্দে যেন কানে বাজল অদৃশ্য কারো নির্দেশ, লেখো অনির্বাণ, সব লিখে দাও। অনির্বাণ হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে, তার চোখে জল আর কণ্ঠে কাঁপন। সে বুঝল ডাকবাক্সের রহস্য উন্মোচন করা মানে শুধু এক রহস্য সমাধান করা নয়, বরং শতবর্ষের গোপন অন্যায়ের বিচার শুরু করা। তার কলম কাঁপা হাতে কাগজে নামতে শুরু করলো। ডাকবাক্সের ভেতর থেকে চিঠিগুলো যেন একে একে নিজে থেকেই গড়িয়ে পড়ছে। প্রতিটি অক্ষরে, প্রতিটি দাগে প্রতিফলিত হচ্ছে সেই ভয়ঙ্কর ইতিহাস। গ্রামের মানুষ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল, আর অনির্বাণ হয়ে উঠল এক জীবন্ত সাক্ষী, যিনি অজানা শক্তির দ্বারা বাধ্য হয়ে সেই ভৌতিক সত্যকে লিপিবদ্ধ করতে শুরু করলেন। সেই রাতের পর থেকে আর কেউ ডাকবাক্সটিকে স্পর্শ করার সাহস করেনি। তবে লোকজন বলে, মাঝরাতে যদি কেউ গ্রামের শূন্য রাস্তায় হাঁটে, তবে সে শুনতে পায় অদ্ভুত কণ্ঠস্বর। কেউ লেখে, কেউ কাঁদে, কেউ আবার বলে ওঠে, আমাদের সত্য চাপা রেখো না। আর অনির্বাণ, সে কি বেঁচে রইল, নাকি সেই ভৌতিক ইতিহাসের অংশ হয়ে গেল? আজও কেউ তার সঠিক উত্তর দিতে পারে না। ডাকবাক্সটা আজও দাঁড়িয়ে আছে, মরচে ধরা লোহায় ঢাকা, নিঃশব্দে গ্রামের মাঝখানে। কিন্তু তার নিস্তব্ধতা যেন প্রতিটি রাতে নতুন করে মনে করিয়ে দেয়, রক্তমাখা চিঠির রহস্য এখনো শেষ হয়নি। বন্ধুরা, আজকের গল্পে আমরা দেখলাম এক পুরনো গ্রামের গোপন রহস্য, যা লুকিয়ে ছিল এক টুকরো লাল রঙের চিঠির ভাঁজে। প্রতিটি চিঠি যেন আমাদের মনে করিয়ে দেয়, অতীতের অন্ধকার কখনো সত্যি মুছে যায় না। রক্তমাখা সেই কাগজগুলো শুধু লেখা নয়, তারা ছিল অসমাপ্ত কান্না আর নিঃশব্দ চিৎকার। ডাকবাক্সরা ছিল সাক্ষী, আর গ্রামের রাতের নীরবতা যেন আজও সেই ইতিহাস বয়ে নিয়ে বেড়ায়। আপনারা কি ভেবেছেন হয়তো সেই চিঠিগুলো এখনো কোথাও লুকিয়ে আছে আমাদের চোখের সামনে? অতীতের পাপ, প্রতিশোধ আর রহস্য, এগুলো কি কখনো শেষ হয়, নাকি তারা আবার ফিরে আসে নতুন কোনো রূপে? ভাবুন তো, আপনার বাড়ির পাশের পুরনো ডাকবাক্স হয়তো লুকিয়ে আছে অজানা কিছু চিহ্ন। রহস্য কখনো শেষ হয় না, সে শুধু রূপ বদলায়। আজকের এই কাহিনীও তার প্রমাণ। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন রহস্য আর অজানা কাহিনী নিয়ে আমরা আবারও হাজির হব। ততদিন ভালো থাকবেন। শোনো গল্প হারিয়ে যাওয়ার শব্দে।